Hello friends, welcome to my official YouTube channel হারুন মহাজন। আজকে আমরা এই ভিডিওতে এক্সক্রিউটিভ প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশন নামের যে ক্লাস 11 এর চ্যাপ্টার রয়েছে সেখান থেকে 55টা এমসিকিউ কোশ্চেন আলোচনা করেছি। এর পার্ট 1টা আগে দেওয়া হয়েছে, এর পার্ট 2 দেওয়া হলো, যেগুলো তোমার এর জন্য নিটের জন্য বা যে কোনো কম্পিটিটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেরি না করে শুরু করি। The first question of this video is ADH অংশগ্রহণ করে। ADH কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা আমাদেরকে ভেসোপ্রেসিন বলছি আমরা। তার কাজ হচ্ছে আমাদের দূরবর্তী সংগ্রহ নালিকার উপরে কাজ করা এবং সেখান থেকে জলের অধিক পুনঃশোষণ করে, ফলে আমাদের ডাইলিউট বা কনসেন্ট্রেট ইউরিন তৈরি করা। এখানে কি করা? মূত্র থেকে জলের শোষণ ঘটার জন্য, ইউরিয়া উৎপাদন হ্রাসের জন্য, মূত্রে জল ধারণ করে রাখার জন্য, Na+ আয়নের পুনঃশোষণের জন্য। এখানে হচ্ছে মূত্র থেকে জলের শোষণ ঘটার জন্য। 1 নম্বর কোশ্চেন, ডি অ্যান্সার। 57 নম্বর কোশ্চেন বলছে নিচের কোন হরমোন বৃক্কে জলের পুনঃশোষণ নিয়ন্ত্রণ করে? একই আমাদের SDH, কারণ ACTH কি করে? আমাদের অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটা আমাদের তোমার বিশেষ করে কর্টিকোস্টেরয়েড এবং মিনারেলস্টেরয়েড, অর্থাৎ আমাদের বডির মিনারেলসকে মেনটেন করে। লিউটিনার্জিক হরমোন আমাদের স্পারমাটাইজেশন এবং ওজোনেসিসে সাহায্য করে। STH সোমাটোট্রপিক হরমোন, এটা গ্রোথ হরমোন নামে পরিচিত, যেটা আমাদের বৃদ্ধিতে সহায়তা করে। 59 নম্বর কোশ্চেন, শীত এবং বর্ষা ঋতুতে অধিক মূত্র নির্গত হয় কেন? কারণ শীতকালে বা বর্ষাকালে আমাদের বেশি বেশি ইউরিনেশন হয়। একমাত্র কারণ সে সময় আমাদের সোয়েটিং হয় না, ঘর্ম নিঃসরণ হয় না, বলে কি হচ্ছে যে ঘামের জলটা তোমার ইউরিনের আকারে বাইরে বেরোচ্ছে, কম ঘর্মক্ষরণের জন্য হচ্ছে। 60 নম্বর কোয়েশ্চেন, বোম্যান ক্যাপসুল থেকে সংগৃহীত তরল হলো সালফেট এবং জল, গ্লাইকোজেন ও জল, কারোমূত্র। আমাদের রক্তের বোম্যান ক্যাপসুল থেকে গ্লোমেরুলার আলট্রাফিল্ট্রেশন হওয়ার পর যে তরলটা কালেক্ট করা হয়, সেই তরলের মধ্যে কি পাওয়া যাবে না? আমাদের ব্লাডের যে প্রোটিন, সিরাম প্রোটিন, যেটা অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলো পাওয়া যাবে না বললেই চলে। তো রক্ত প্রোটিন বাদে রক্তরস। 61 নম্বর কোয়েশ্চেন বলছে কোন রেচন পদার্থটি সবচেয়ে বিষাক্ত? সবচেয়ে বিষাক্ত পদার্থ হচ্ছে অ্যামোনিয়া, আর সবচেয়ে কম বিষাক্ত পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড। তো এখানে সবচেয়ে বিষাক্ত হচ্ছে অ্যামোনিয়া। 62 নম্বর কোয়েশ্চেন বলছে একজন ব্যক্তি বারে বারে প্রস্রাব করে, জলের তৃষ্ণা অনুভূত হয়, কিন্তু মূত্রে গ্লুকোজের উপস্থিতি দেখা যায় না। এটির কারণ কি? কারণ এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাসের লক্ষণ। ডায়াবেটিস ইনসিপিটাস কার দ্বারা হয় বা বহুমূত্র কার দ্বারা হয়? আমাদের ADH কম ক্ষরণ হলে। আর ADH কখন কম ক্ষরণ হয়? যখন আমাদের তোমার পশ্চাৎ পিউটারির হাইপোসিক্রেশন, অর্থাৎ কম ক্ষরণ হয়। পশ্চাৎ পিউটারির স্বল্প ক্ষরণের জন্য আমাদের ADH কম ক্ষরণ হয়। ADH কম ক্ষরণ হলে তোমার জলের রিঅ্যাবজর্পশনটা কম হবে, বেশি বেশি পেচ্ছাপ তৈরি হবে। নেক্সট পেজ বলে নেক্সট 63 নম্বর কোয়েশ্চেন, তীব্র মধুমেহ অবস্থায় কিটোন বডি উৎপন্ন হয়। ডেফিনেটলি যখন আমাদের তীব্র মধুমেহ থাকে, মধুমেহ মানে আমাদের ইনসুলিনের অভাব। ইনসুলিনের অভাব হচ্ছে, ইনসুলিনের অভাব যখন ল্যাক হচ্ছে, আমাদের বডিতে তোমার ডায়াবেটিস মেলিটাস হচ্ছে। আর ডায়াবেটিস মেলিটাস হওয়ার সময় আমাদের ইউরিনের মাধ্যমে কিটোন বডির উপাদান কি? অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটোন। অ্যাসিটিক অ্যাসিড প্লাস অ্যাসিটোন। এটা কিছু মাধ্যমে, এটা ফ্যাট ব্রেকডাউনের মাধ্যমে, বেশি বেশি ফ্যাটটা ব্রেকডাউন হওয়ার জন্য তোমার এটা তৈরি হয়, যেটা বাড়ে। 64 নম্বর, স্বাভাবিক অবস্থায় বৃক্ক নালিকার যে অংশে জলের ভেদ্যতা অধিক হয় সে অংশটি হলো, সেটা হচ্ছে দূরবর্তী সংগ্রহ নালিকা, তারপর হচ্ছে তোমার পার্শ্ববর্তী সংগ্রহ নালিকা, নিকটবর্তী সংগ্রহ নালিকা, হ্যান্ডলুকা। নিকটবর্তী, সেটা কারেক্ট আসন হচ্ছে কি নিকটবর্তী সংগ্রহ নালিকা। নিকটবর্তী সংগ্রহ নালিকায় মোটামুটি 70 থেকে 80% তোমার ওয়াটারের ফিল্ট্রেশন হয়ে যায়। তারপর বাকিটা তখন তোমার হ্যান্ডলুপের ডিসেন্ডিং হ্যান্ডলুপে হয়, তারপর তোমার বিস্তৃত হয়।
65 নম্বর কোয়েশ্চেন বলছে বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত সুপারফিশিয়াল নেফ্রনের সংখ্যা কত? বৃক্কের কর্টেক্স অঞ্চলে যে নেফ্রন থাকে অর্থাৎ নেফ্রনের সংখ্যা হচ্ছে 70 to 80%, যেটা আমাদের বৃক্কের রেনাল কর্টেক্স অঞ্চলে থাকে। এবং এখানে তোমার বেশিরভাগ এই নেফ্রনগুলোকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন। কর্টিক্যাল নেফ্রন হলো। এবার বাকি নেফ্রনগুলো কোথায় থাকে? এগুলো প্রধান নেফ্রন। বাকি এর হেনলি লুপটা মেডুলা অঞ্চলে খুব অল্প পরিমাণে থাকে, কিন্তু যেগুলো তোমার মেডুলা অঞ্চলে থাকে সেগুলো কিন্তু মাত্র 20 to 30% থাকে। অ্যান্সার হচ্ছে বি রাইট। 6 নম্বর, যকৃৎ নামক অঙ্গে এক্স চক্রের মাধ্যমে ওয়াইতে রূপান্তরিত হয়। এক্স ওয়াই হলো কি? অ্যামোনিয়া এবং ইউরিয়া। অ্যামোনিয়া এবং CO2 আমাদের শরীরে যে মেটাবলিক ওয়েস্ট, অ্যামোনিয়া প্লাস CO2 এরা অর্গানিক চক্রের মাধ্যমে ইউরিয়াতে কনভার্ট হয়। 67 নম্বর বলছে নেফ্রনের কোন অংশে ফ্যাকাল্টেটিভ পুনঃশোষণ হয়? ফ্যাকাল্টেটিভ মানে যেখানে হচ্ছে কি ইচ্ছা অনুযায়ী পুনঃশোষণ ঘটবে। দূরবর্তী সংবর্ত নালিকা, পার্শ্ববর্তী সংগ্রহ নালিকা, নিকটবর্তী সংগ্রহ নালিকা, হেনলি লুপ, নিকটবর্তী সংবর্ত নালিকা, সংগ্রহ নালিকা, হেনলি লুপ এবং সংগ্রহ নালিকা। তাহলে ফ্যাকাল্টেটিভ পুনঃশোষণ হচ্ছে কোথায়? তোমার দূরবর্তী সংবর্ত নালিকা এবং সংগ্রহ নালিকায়। কারণ এখানে হচ্ছে কি একবারে শেষের দিকে, কারণ অধিকাংশ ফিল্ট্রেশন রিঅ্যাবজর্পশন হয়ে গেছে, তারপরে এখানে হয়। 68 নম্বর কোয়েশ্চেন বলছে অর্নিথিন চক্রের মাধ্যমে নিচের কোন দুটি পদার্থ রেচিত হয়? আমাদের কি হয়? অ্যামোনিয়া হয় এবং অ্যামোনিয়াটা তোমার ইউরিয়াতে কনভার্ট হয়ে যায়। এখানে বলছে কোন দুটি পদার্থ রেচিত হয়? এটা হচ্ছে তোমার CO2 এবং অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া, এ দুটো আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এর কি ফর্ম তৈরি করে? এ দুটো তৈরি করে ইউরিয়া। 69 নম্বর কোয়েশ্চেন বলছে নেফ্রনে হেনরি লুপ না থাকলে নিচের কোনটি ঘটবে না? নেফ্রনে যদি হেনরি লুপ না থাকে নিচের কোনটি ঘটবে না? মূত্রের গুণগত এবং পরিমাণগত কোনো পরিবর্তন হবে না, মূত্র অতি সারক হবে, মূত্র লঘু সারক হবে, মূত্র উৎপাদন ঘটবে না। তো ডেফিনেটলি হেনরি লুপের কাজ কি? হেনরি লুপের কাজ হচ্ছে যেটা ডিসেন্ডিং অর্থাৎ নিচের দিকে নামছে তার কাজ হচ্ছে H2 কে রিঅ্যাবজর্ব করানো, আর যেটা উপরের দিকে উঠে তার কাজ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডকে রিঅ্যাবজর্ব করানো। তো যদি এটা রিঅ্যাবজর্ব না হয় তাহলে মূত্র অবশ্যই লঘু সারক হবে। দেখো যত তোমার ডেজার্ট অ্যানিমাল, যে সমস্ত অ্যানিমালগুলো কম জলযুক্ত স্থানে বসবাস করে তাদের ক্ষেত্রে দেখবে যে হেনরি লুপটা অনেকটাই লম্বা হয়, কারণ ওরা বেশিরভাগ জলটাকে পুনঃশোষণ করে। আর যত তোমার অ্যাকোয়াটিক রিজনে অ্যানিমাল হবে তাদের ক্ষেত্রে হেনরি লুপটা ছোট্ট হয়, না থাকলেই চলবে। কারণ হেনরি লুপের প্রধান কাজ হচ্ছে তোমার মূত্রের মাধ্যমে যাতে বেশি বেশি জল বাইরে বেরিয়ে না যায় সেটাকে প্রোটেক্ট করা। তারপর দেখা বলছে 70 নম্বর কোয়েশ্চেন বলছে নিচের কোন হরমোনগুলো জাক্সট্রা গ্লোমেরুলার যন্ত্র থেকে খরিত হয়? আমরা জানি রেনিন এবং এরিথ্রোপয়েটিন। রেনিন এবং এরিথ্রোপয়েটিন। এবার রেনিনের কাজ কি? রেনিনের কাজ হচ্ছে আমাদের বডিতে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, রেয়াস সিস্টেম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এর মাধ্যমে কি করা? আমাদের ব্লাড বিপি এবং ব্লাড ভলিউমকে ঠিক রাখা। আর হচ্ছে কি এরিথ্রোপয়েটিনের কাজ হচ্ছে এরিথ্রোপোয়েসিস পদ্ধতির মাধ্যমে এরিথ্রোপোয়েসিস শব্দের অর্থ হচ্ছে আরবিসি প্রোডাকশন। আরবিসি প্রোডাকশনটা ইনক্রিজ করা। এরপর হচ্ছে 71 নম্বর কোয়েশ্চেন হেনরি লুপের ঊর্ধ্বগামী বাহুটি, ঊর্ধ্ববাহু মানে এই বাহুটার কথা বলা হচ্ছে। জলের ক্ষেত্রে ভেদ্য কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে অভেদ্য। ভুল হয়ে গেল, এটা জাস্ট উল্টো হতো। জলের ক্ষেত্রে অভেদ্য, সোডিয়ামের ক্ষেত্রে ভেদ্য, বি এবং সি। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল বি এবং সি,
অর্থাৎ এটা কি সোডিয়াম পটাশিয়াম ক্লোরিনের জন্য ভেদ্য, যার ফলে এটা রিঅ্যাবসর্পশন ঘটে। আর যেটা ডিসেন্ডিং লুপ সেটা হচ্ছে কি জল এবং ইউরিয়ার জন্য ভেদ্য। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 100 ml মানব রক্তে ইউরিয়ার স্বাভাবিক পরিমাণ কত? ইউরিয়ার স্বাভাবিক পরিমাণটা হচ্ছে তোমার 17 থেকে 30 মিলিগ্রাম। আমাদের 100 ml রক্তে 17 থেকে 30 মিলিগ্রাম ইউরিয়া স্বাভাবিক মাত্রায় থাকবে। এর চেয়ে বেশি যদি হয় তাহলে আমাদের গেটে গেটে জমা হবে, গাটে গাটে জমা হয়ে যাবে। এটা ইউরিক অ্যাসিডের ফলে আমাদের তোমার সায়াটিকা বা বাত তৈরি হবে। 72 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি হরমোন উৎসেচক উভয়? এখানে রেনিনটা উৎসেচক হিসেবে কাজ করে, হরমোন হিসেবেও কাজ করে। তারপর বলছে এখানে দেখো 73 নম্বর কোয়েশ্চেন বললো মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? মোটামুটি 1.2 মিলিয়ন। 1.2 মিলিয়ন মানে প্রতিটা বৃক্কে নেফ্রন 10 লাখ করে নেফ্রন, দুটো বৃক্কে মোটামুটি 20 লাখ নেফ্রন থাকে আমাদের। কিটোসিস হয় বলতে কি জানো? কিটোসিস স্বল্প থাইরক্সিন মাত্রার জন্য, অধিক ইনসুলিন মাত্রার জন্য, স্বল্প গ্লুকাগন মাত্রার জন্য এবং স্বল্প ইনসুলিন মাত্রার জন্য। যখন আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণটা কমে যাবে তখন ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগটি খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। যখন মধুমেহের পরিমাণ বাড়বে তখন আমাদের কি হবে? তোমার এই কিটোসিস রোগ হবে। অ্যান্সার হচ্ছে ডি। 74 নম্বর কোয়েশ্চেন বলছে এডিএইচ নিম্নলিখিত কোন কাজে অংশগ্রহণ করে? তাহলে এডিএইচটা অংশগ্রহণ করে সোডিয়াম আয়ন প্রতিস্থাপনের জন্য, মূত্র থেকে জলের শোষণ ঘটার কাজে, মূত্রের জলধারণ করে রাখার জন্য, ইউরিয়া উৎপাদন কমায়। তোমার এই যে ডিসিটি ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এই ডিসিটির উপরে এডিএইচ কাজ করে এবং এডিএইচ এর কাজ হচ্ছে যে মূত্রের মাধ্যমে যে এক্সট্রা জলটা বেরিয়ে যাচ্ছে সেই জলটাকে পুনঃশোষণ করে তোমার জলের পরিমাণটা কম করা এবং শরীরে জলের পরিমাণটা বাড়িয়ে দেওয়া। কারণ হচ্ছে এর ফলে কি হচ্ছে আমাদের ব্লাড ভলিউম মেনটেন হয়। তো মূত্র থেকে জলের শোষণ ঘটার কাজ। $75 নম্বর কোয়েশ্চেন বলছেন রেচন তন্ত্রে মূলত কার পুনঃশোষণে অ্যালডোস্টেরন অংশগ্রহণ করে? তো অ্যালডোস্টেরন কিসের পুনঃশোষণ ঘটায়? অ্যালডোস্টেরন মেইনলি সোডিয়ামের পুনঃশোষণ ঘটায়। কার? সোডিয়ামের পুনঃশোষণ ঘটায়। নেক্সট কোয়েশ্চেন ইউরিকোটলিক প্রাণীদের ইউরিক অ্যাসিড তৈরি হয় না। ইউরিওটলিক প্রাণী মানে হচ্ছে যারা ইউরিয়া পেচ্ছার মাধ্যমে ইউরিয়া বের করে দেয়। তাহলে এরা ইউরিওটলিক তারাই যারা তোমার স্থলে বসবাস করে এবং নর্মাল পরিবেশে থাকে। ইউরিক অ্যাসিড তৈরি হয় না, এরা জলে বসবাস করে, এদের ইউরিয়াজের অভাব থাকে, এরা ইউরিয়া এচিত করে না। কারণ আমাদের কি হয় দেখো, অ্যামোনিয়া এবং CO2 এ দুটো থেকে আমাদের অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। ইউরিয়া তৈরি হলো। এবার ইউরিয়াজের কাজ কি? ইউরিয়াজের কাজ হচ্ছে এই ইউরিয়া থেকে আবার অ্যামোনিয়া CO2 তৈরি করা। তো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, ইউরিয়া তৈরি হচ্ছে, ইউরিয়া থেকে তো আবার অ্যামোনিয়া বা CO2 তৈরি হয় না, তো আমাদের ইউরিয়াজের অভাব থাকে। 77 নম্বর কোয়েশ্চেন বলছে যখন অতিরিক্ত তৃষ্ণা জলপানকে অধিক মাত্রায় বর্ধিত করে তখন তাকে বলা হয় কি? পলিডিপসিয়া, পলিইউরিয়া, গ্লাইসেমিয়া, পলিফেজিয়া। তো যখন আমাদের অতিরিক্ত তৃষ্ণা পায়, কখন তৃষ্ণা পায়? আমাদের নর্মাল পেচ্ছাপ তৈরি হয় 1 থেকে 1.5 লিটার, যেটা 180 লিটার ব্লাডকে পিউরিফাই করার পর তৈরি হচ্ছে। কিন্তু যখন আমাদের বডিতে এডিএইচ এর অভাব ঘটে, অ্যান্টিডাইউরেটিক হরমোন বা প্রেসিডেন্ট, তখন আমাদের বডিতে পেচ্ছাপ তৈরি হয় মোটামুটি 24 থেকে 30 লিটার। সেসব আমাদের যেটা বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস বলছি, সেসব প্রচুর তৃষ্ণা পায় এবং সেটাকে আমরা বলছি পলিডিপসিয়া। এই হলো পলিডিপসিয়া অ্যান্সার। 78 নম্বর কোয়েশ্চেন বলছে বৃক্কের অন্তর্মুখী ধমনীটি বহির্মুখী ধমনীর তুলনায় কি? দেখো, এটা হচ্ছে অন্তর্মুখী, এটা অন্তর্মুখী এবং এটা বহির্মুখী। তো অন্তর্মুখীটা কি হচ্ছে ছোট এবং চওড়া হবে, ছোট এবং চওড়া। অন্তর্মুখীটা হবে সেটা ন্যারো হবে এবং সাধারণত হাই রেজিস্ট্যান্স আউটফ্লো পাথওয়ে, অর্থাৎ ছোট হবে এবং চওড়া হবে। এটা শর্ট হবে এবং ওয়াইড হবে, চওড়া হবে।
79 নম্বর কোয়েশ্চেন বলছে যে পদ্ধতিতে ইউরেমিয়াতে কৃত্রিম বৃক্কের মাধ্যমে প্রয়োজনীয় দূষিত পদার্থ যেমন ইউরিয়া নির্গত করা হয় সেই পদ্ধতিকে বলা হয় হিমোডায়ালাইসিস। ইউরেমিয়া যখন কিডনি ফেলিয়ার হয়ে যায়, কিডনি প্রপারলি কাজ করে না, সেই সময় কি করা হয়, আমাদের হিমোডায়ালাইসিস পদ্ধতির মাধ্যমে কৃত্রিম আর্টিফিশিয়াল হার্টের মাধ্যমে ব্লাডকে পরিষ্কার করা হয়। বলছে একজন 80 নম্বর কোয়েশ্চেন বলছে একজন ব্যক্তি বারে বারে প্রস্রাব করে জলে তৃষ্ণাভূত হয় কিন্তু মূত্রে গ্লুকোজ দেখা যায় না। গ্লুকোজ তখন দেখা যাবে যখন তোমার ডায়াবেটিস ইনসিপিটাস বা ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হবে। তো মূত্রে গ্লুকোজ নেই মানে কি তারই হয় না, ডায়াবেটিস মেলিটাস নেই। শুধু এর কারণ হচ্ছে আমাদের প্রস্রাব ফিল্টারে কম ক্ষরণ হচ্ছে, অর্থাৎ আমাদের এডিএস এর পরিমাণ কম ক্ষরণ হচ্ছে, এডিএস কম পরিমাণে ক্ষরণ হচ্ছে, যার ফলে আমাদের পলিডিপসিয়া হচ্ছে। 81 নম্বর কোয়েশ্চেন বলছে যে রক্তবাহ দিয়ে রক্ত বোম্যান ক্যাপসুলের মধ্যে যায় সেটি হলো অন্তর্মুখী ধমনিকা, বৃক্কীয় শিরা, বহির্মুখী ধমনিকা, বৃক্কীয় পোর্টাল শিরা, এটা হচ্ছে বৃক্কীয় শিরা। 82 নম্বর কোয়েশ্চেন বলছে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হওয়ার কারণ কি? ইনসুলিনের কম ক্ষরণ, না এর মানে হচ্ছে ভেসোপ্রেসিন বা এডিএস এর কম ক্ষরণের জন্য এই রোগটা হয়। তারপর হেনলি লুপের প্রধান কাজ কি? হেনলি লুপের প্রধান কাজ হচ্ছে জলের পুনঃশোষণ ঘটানো। 83 নম্বর, নিচের কোন জোড়াটি সঠিক? মানুষ ইউরিওটেলিক, এটা ঠিক। মৎস্য, এটা হচ্ছে অ্যামোনোটেলিক। পক্ষী, এটা হচ্ছে ইউরিকোটোলিক। ব্যাং, এটা অ্যামোনোটোলিক। এখানে ঠিক হচ্ছে কি মানুষ। 84 নম্বর কোয়েশ্চেন বলছে সোডিয়ামের সক্রিয় পুনঃশোষণ নেফ্রনের যে অংশ দিয়ে ঘটে সেটি হলো সক্রিয় পুনঃশোষণ, সেটা হচ্ছে হেনরি লুপের ঊর্ধ্বগামী বাহু। এখানে কি হয়, সোডিয়ামের পুনঃশোষণটা সক্রিয়ভাবে ঘটে। এরপর 85 নম্বর কোয়েশ্চেন বলছে ইউরিয়া তৈরির ক্ষেত্রে অ্যামোনিয়ার সঙ্গে আর কোনগুলি দরকার হচ্ছে? আমাদের কার্বন ডাইঅক্সাইড দরকার হবে, তারপর আর্জিনেজ দরকার হবে, তারপর হচ্ছে কি এখানে আর্জিনেজ, কার্বন ডাইঅক্সাইড এবং জল, এই তিনটি জিনিস দরকার হয়। 86 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি একটি আনুষঙ্গিক রেচন অঙ্গ? আনুষঙ্গিক বলতে যেখানে মানে আমাদের কিডনি প্রধান রেচন অঙ্গ, ওর সঙ্গে সঙ্গে কোন অঙ্গটা কাজের জন্য সাহায্য করছে, সেটা হচ্ছে যকৃৎ। 87 নাম্বার বলছে দেখো প্রতিদিন যে পরিমাণ গ্লোমেরুলাস পরিস্রুত উৎপন্ন হয় তা হলো 180 লিটার। মোটামুটি প্রতিদিন গ্লোমেরুলাসে 180 লিটার ব্লাডকে পিউরিফাই করে, মোটামুটি মিনিটে তোমার 1200 ml। 88 নাম্বার হচ্ছে নেফ্রনের জলের শোষণ ঘটে পরিস্রাবনের মাধ্যমে, সাধারণ ব্যাপনের মাধ্যমে, সক্রিয় পরিবহনের মাধ্যমে, অভিস্রাবনের মাধ্যমে। নেফ্রনে জলের শোষণ ঘটে অভিস্রবণের মাধ্যমে, অভিস্রবণ। 89 নম্বর বলছে নিম্নলিখিত কোনটি নেফ্রনে প্রবেশ করে না? প্লাজমা প্রোটিন প্রবেশ করে না, মানে রক্তের যে প্রোটিন রক্তের অসমোটিক প্রেসারকে মেনটেন করে, তারা ইউরিনের মধ্যে প্রবেশ করে না। 90 নম্বর কোয়েশ্চেন হচ্ছে প্রতিদিন যে পরিমাণ রক্ত বৃক্কতে পরিস্রুত হয় সেটা মোটামুটি তোমার 1200 ml ধরে নিতে পারো। 1200 ml প্রতিদিন, প্রতি মিনিটে, এটা কতটা ভুল রয়েছে, পার মিনিটে পরিস্রুত হয়। 91 নম্বর কোয়েশ্চেন বলছে এবার বৃক্ক নালিকার যে অংশে জলের ভেদ্যতা অধিক, সবচেয়ে জলের ভেদ্যতা কোথায় অধিক? সেটা হচ্ছে নিকটবর্তী সংগ্রহ নালিকা। মানে এই যে নিকটবর্তী সংগ্রহ নালিকার মধ্যে সবচেয়ে এই যে নিকটবর্তী সংগ্রহ নালিকা এখানে, কারণ এখানে কি হচ্ছে বেশিরভাগ জলেরই পুনঃশোষণ করে 78%। 92 নম্বর বলছে বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত সুপারফিশিয়াল নেফ্রনের সংখ্যা কত? 65%। নম্বর কোয়েশ্চেন বলছে
মানুষের রেশনতন্ত্রে চিহ্নিত A to D চিহ্ন অঙ্কন করো। অঙ্কিত আছে, নিম্নলিখিত কোনটি সঠিক গুলি চিহ্নিত করো। উদাহরণ বৈশিষ্ট্য কার্য। বৃক্কের কর্টেক্স অঞ্চল, ডি নম্বরটা কি? বৃক্কের কর্টেক্স অঞ্চল। ঠিক আছে, বৃক্কের বহিরাংশ যা নেফ্রনের কোনো অঙ্গ ধারণ করে না। এ নম্বরটা হচ্ছে অ্যাডেনিয়াল গ্রন্থি, তাহলে উপরে অ্যাডেনিয়াল গ্রন্থি থাকে আমাদের। বৃক্কের অগ্রভাগ অবস্থা, এটি ক্যাটেকোলামাইন ক্ষরণ করে যা গ্লাইকোজেনকে ভেঙে দিতে সাহায্য করে। বি নম্বর হচ্ছে পেলভিস, দেখো ভিতরের দিকে অংশের পেলভিস পিরামিড বলা হয়। হাইলামের আভ্যন্তরে প্রশস্ত ফান আকৃতির স্থান, সরাসরি হ্যান্ডেল যুক্ত। সি নম্বর হচ্ছে মেডুলা, সি নম্বর হচ্ছে বৃক্কের কর্টিসটাকে বোঝানো হয়, পেরিনাল ক্যাপসুলকে বোঝানো হয়। তাহলে এখানে ডি নম্বরটা হচ্ছে অপশন, অর্থাৎ ভুল অ্যান্সার। 94 নম্বর কোয়েশ্চেন বলছে পোডোসাইট কোষ দেখা যায় কোথায়? বোম্যান ক্যাপসুলের অন্তঃপ্রাচীরে দেখতে পাওয়া যাচ্ছে। গ্লোমেরুলাসের পরিশ্রবণ ছিদ্রের সাইজ কত? 25 ন্যানোমিটার, 25 থেকে 30 ন্যানোমিটার, অর্থাৎ দুটো পোডোসাইট কোষের মধ্যবর্তী স্থানে যে ছিদ্র থাকে, যার মাধ্যমে গ্লোমেরুলাস থেকে তোমার ব্যামন ক্যাপসুলে সে ফিল্ট্রেট গুলো প্রবেশ করে, তার সাইজ হচ্ছে 25 থেকে 30 ন্যানোমিটার। 95 নম্বর কোয়েশ্চেন বলছে মূত্র নির্গমনের সঠিক পথ হচ্ছে প্রথম সংজ্ঞা নালিকা, গোবিনী, মূত্রাশয়, মূত্রনালী। এ নম্বর হচ্ছে কারেক্ট অপশন। 96 নম্বর কোয়েশ্চেন বলছে এডিএস রিসেপ্টর জেনেটিক ডেফিসিয়েন্সি দরুন, জেনেটিক ডেফিসিয়েন্সি মানে কি? জিনগতভাবে আর অভাব। তাহলে এডিএস রিসেপ্টর যদি কম হয় তাহলে আমাদের ডেফিনেটলি কি হবে? ডায়াবেটিস ইনসিপিটাস হবে। জেনেটিক রিসেপ্টর বলতে, এডিএস রিসেপ্টর বলতে এই যে আমাদের ডিসিটি, ডিজিটাল কনভলিউট টিউবুলে কি রয়েছে? একজন রিসেপ্টর বা গ্রাহক রয়েছে, যে গ্রাহকগুলো এডিএস কে তোমার রিসিভ করে, সেটা কম হলে ডায়াবেটিস ইনসিপিটাস হবে। 97 নম্বর কোয়েশ্চেন বলছে যদি মূত্রাশয় প্রাচীরে স্ট্রেচ রিসেপ্টরগুলো সম্পূর্ণ বের করে দেওয়া হয় তাহলে কি হবে? অর্থাৎ আমাদের যে মূত্রাশয় রয়েছে, মূত্রাশয়ে যে ডেট্রুসর পেশি রয়েছে, মূত্র থ্রুতে যখন মূত্র জমা হয় 1 লিটারের কাছাকাছি, তখন আমাদের ডেট্রুসর পেশির উপর চাপ প্রয়োগ হয়। সেই ডেট্রুসর পেশি তখন আমাদের নার্ভাস সিস্টেমটাকে সক্রিয় করে, যার ফলে আমাদের মানে ইউরেথ্রার স্ফিংক্টারটা খুলে যায়, তখন ইউরিন ব্লাডার থেকে পেচ্ছাপটা ইউরিনটা তোমার বাইরে চলে আসে। এই প্রসেসটা কন্ট্রোল হওয়াকে, এই প্রসেসটাকে বলা হয় মিকচুরেশন। এই পুরো প্রসেসটা তোমার বন্ধ হয়ে যাবে। 98 নম্বর কোয়েশ্চেন বলছে নিচের কোন হরমোন বৃক্কে জলের পুনঃশোষণকে নিয়ন্ত্রণ করে? ডেফিনেটলি এডিএইচ। তারপর হচ্ছে 99 নম্বর কোয়েশ্চেন বলছে শীত ও বর্ষা ঋতুতে অধিক মূত্র কেন? কম কর্মক্ষরণ হওয়ার জন্য। 100 নম্বর কোয়েশ্চেন বলছে বোম্যান ক্যাপসুল থেকে সংগৃহীত তরল হলো কি? এটা রক্ত প্রোটিন বাদে রক্তরস। 101 বলছে কোন রেখার পদার্থটি সবচেয়ে বিষাক্ত? অ্যামোনিয়া। 102 নম্বর কোয়েশ্চেন বলছে ভ্রূণের প্রথম মুভমেন্ট, মস্তিষ্কে কোষের আবির্ভাব গর্ভাবস্থার কোন মাসে হয়? মানে একটা মায়ের পেটে যখন ভ্রূণ থাকে তখন তার প্রথম মুভমেন্টটা কখন দেখায়? সেটা হচ্ছে মেইনলি হচ্ছে 2 উইকসে, 2 মান্থসে, 2 মান্থস। এখানে 3 মাস দিয়েছে, কিন্তু এটা মেইনলি 2 মাসে হয়, অর্থাৎ 5th উইকে মোটামুটি হয়ে যায়। নিম্নলিখিত কোনটি মানবদেহের উপর নির্দিষ্ট একটি অংশ কার্যকরকে বর্ণনা করে? তাহলে নেফ্রন কার্য। নেফ্রনের লুপ গ্লোমেরুলার পরিস্থিতি থেকে প্রধান বস্তুগুলো পুনঃশোষণ করেন। পোডোসাইট রক্তে পরিস্থিতির জন্য বোম্যান ক্যাপসুলের ছোট ছোট স্পেস বা ছিদ্র গঠন করা। সি নম্বর অন্তর্মুখী ধমনিকা রক্তকে গ্লোমেরুলাস থেকে দূরবর্তী স্থান বৃক্কের ছিঁড়ে নিয়ে যাওয়া। দূরবর্তী নালীর চারপাশে রক্ত গলকের মধ্যে কে প্লাস আয়ন প্রদান করা। এখানে কারেক্ট আনসার হচ্ছে পোডোসাইট, যেখানে তোমার এই পোডোসাইট কোষগুলো পাশাপাশি অবস্থান করবে, এখানে একটা তোমার ছিদ্র তৈরি করে যার মধ্যে ফিল্ট্রেশন হবে। এটা কোথায় রয়েছে? এটা বোম্যান ক্যাপসুলের অন্তর্মুখী পর্দায়। 104 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইউরিকোটলিক মোডের মাধ্যমে যা নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ রেচিত করতে দেখা যায় কাদের? পক্ষী এবং তোমার সরীসৃপদের। পক্ষী এবং সরীসৃপদের দেখতে পাওয়া যায় তোমার ইউরিকোটলিক, ইউরিক অ্যাসিড ত্যাগ করে। পতঙ্গদের ক্ষেত্রে কি পাওয়া যায়? পতঙ্গদের ক্ষেত্রে ইউরিকোটলিক, কিন্তু উভচরদের ক্ষেত্রে অ্যামোনোটলিক। আবার অ্যানলিটার ক্ষেত্রে তোমার হচ্ছে কি অ্যামোনোটলিক। তারপর যে অবস্থায়
ইউরিয়া রক্তে প্রবেশ করে তাকে বলা হয় কি ইউরিমিয়া, অ্যানিমিয়া, কিটোনিউরিয়া, গ্লাইকোসুরিয়া। যে অবস্থাতে ইউরিয়া রক্তে প্রবেশ করে সেটা হচ্ছে ইউরিয়া। কারণ অ্যানিমিয়া মানে হচ্ছে রক্তাল্পতা, কিটোনিউরিয়া মানে রক্তে মূত্রে কিটোন বডির পরিমাণ বেড়ে যাওয়া, আর গ্লাইকোসুরিয়া মানে হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, মধুমেহ রোগ, যখন তোমার ইউরিয়াতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। 105 নম্বর কোশ্চেন হচ্ছে আর ইউরেমিয়াতে কি হয়? ইউরেমিয়া আসলে যখন কিডনি প্রপার ফাংশন বন্ধ করে দেয় তখন কেউ কিডনি ফিল্টার করতে পারে না, বলে ইউরিয়া গুলো কি হচ্ছে পেচ্ছাবের মাধ্যমে বেশি বেশি করে বডির বাইরে বেরিয়ে যায়। বৃক্কের কার্যকারিতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বাক্যটি সঠিক? শীতল তাপমাত্রা এক্সপোজারের ফলে এডিএস নিঃসরণ উদ্দীপ্ত হয়। গ্রীষ্মকালে দেহ থেকে বাষ্পীভবনের ফলে এডিএস এর নিঃসরণ দমিত হয়। যদি কেউ অতিরিক্ত জল পান করে তাহলে নিঃসরণ দমিত হয়। গ্লোমেরাস রক্ত প্রবাহ বেড়ে গেলে এটি অ্যাঞ্জিওটেনসিন উৎপাদনে উদ্দীপনা যোগায়। তো এডিএস আমার বুঝতে হবে এডিএস এর প্রধান কাজ কি। এডিএস এর প্রধান কাজ হচ্ছে যখন আমাদের বডিতে মানে জলের ঘাটতি দেখা যাচ্ছে তখন সেই জলটাকে ইউরিনের মাধ্যমে নষ্ট না করে পুনঃশোষণ করা। এবার তুমি যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার ইনটেক করো তাহলে কি হচ্ছে তোমার বেশি জল বডিতে অ্যাভেলেবেল, তোমার হাইড্রেশন হয়ে আছে, যার ফলে সে সময় এডিএস এর অতটা দরকার পড়বে না। অর্থাৎ সি নম্বর হচ্ছে রাইট। 106 এন্ড লাস্ট কোয়েশ্চেন হলো কোনটি ভুল? গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়া মানে ইউরিনের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, এটা ডায়াবেটিস মেলিটাস মধুমেহ রোগের ক্ষেত্রে হয়। অ্যালবুমিনিউরিয়া, আমাদের নর্মালি কি মূত্রের মাধ্যমে রক্তের প্রোটিনগুলো বেরিয়ে যায় না, কিন্তু যখন অ্যালবুমিনিউরিয়ার ক্ষেত্রে মূত্রের মাধ্যমে অ্যালবুমিন গুলো বডির বাইরে বেরিয়ে যায়। কিটোনিউরিয়া, আমাদের যখন ডায়াবেটিস মেলিটাস মধুমেহ হয় ইনসুলিন কম ক্ষরণ হয়, ওই সময় প্রচুর পরিমাণে ফ্যাট ভেঙে তোমার কিটোন বডি তৈরি করে, অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিডন হলো। এই কিটোন বডিগুলো তোমার মূত্রের মধ্যে বেড়ে ওঠে কিটোন বডি বলা হয়। ইউরেমিয়া, মূত্রে ইউরিয়া থাকলে, ইউরেমিয়া কথার অর্থ হচ্ছে কিডনি যখন unable to function properly, ওকে। তারপরে কি মূত্রে ইউরিয়া মানে মূত্রে ইউরিয়া বাড়ানো না, মূত্রে কিডনির ফাংশন কমে যাওয়া। তো এখানে ভুল অ্যান্সার হচ্ছে ডি। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো ভালো লেগেছে। এই প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম, নিট বলো বা যে কোনো সার্ভিস এক্সাম বলো, সব ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।